তো আমরা আজকে দেখব মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ডকে আমরা দুই ভাগে ভাগ করব। এক ভাগ হবে মিডল ইংলিশ পিরিয়ডের বেসিক কিছু কথাবার্তা, কিছু রাইটারদের নাম, তাদের কিছু কাজ। আর এক ভাগে হবে খুবই বিখ্যাত একজন লেখক যার নাম জেফ্রি চসার, তার সম্পর্কে বিশদ আলোচনা। ঠিক আছে? তো মিডল ইংলিশ পিরিয়ড এই সময়কালটা ছিল 1066 থেকে 1500 পর্যন্ত। ওকে, আচ্ছা, আমরা এই মিডল ইংলিশ পিরিয়ডের কয়েকটা ভাগে বিভক্ত করব। ফার্স্টে দেখব হিস্টোরি। হিস্টোরিতে কি বলছে মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে। নাম্বার 2 যেটা দেখব সেটা হলো গিয়ে অথর্স। অথর্স অফ মিডল ইংলিশ পিরিয়ড, অথর্স দেখব। তারপর দেখব এটা নতুন ভাগ যেটাকে বলা হবে জেফরি চসার, ওনার সম্পর্কে ডিটেলস দেখতে হবে। আচ্ছা, এরপর হবে মিডল ইংলিশ পিরিয়ডের ফ্যাক্টরস। ফ্যাক্টরস অফ মিডল ইংলিশ পিরিয়ড। ওকে, তো ফার্স্ট আমরা দেখবো হিস্টোরি। এইটা হিস্টোরিতে কি বলছে, হিস্টোরি দেখার আগে আমাদের একটু ম্যাপ সম্পর্কে আইডিয়া নিতে হবে। যদি আমি দেখি এখানে ইংল্যান্ড আছে, ইংল্যান্ড, এই ইংল্যান্ডকে জার্মান এবং ফ্রান্স থেকে আলাদা করছে যে রাশিটা, যে মানে জায়গা, সেটা হবে ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল। ওকে, 1066 সালে অর্থাৎ 1065 সালে শাসন করত অ্যাংলো নরম্যানরা। আমরা আগের ইতিহাসগুলোতে দেখছিলাম, অর্থাৎ প্রাচীন ইংলিশ পিরিয়ডে আমরা দেখেছিলাম। তো অ্যাংলো নরম্যানরা 1066 পর্যন্ত শাসন করছে ইংল্যান্ডকে। তো সর্বশেষ রাজা ছিলেন উইলিয়াম দ্য কনফেসর। ইনি হলেন গিয়া অ্যাংলো নরম্যানদের সর্বশেষ, অ্যাংলো সেকশনদের সর্বশেষ রাজা। ক্লিয়ার? আচ্ছা, তো উনি যখন মারা যান 1066 সালে, ওনার ডেথ, তো ওনার একজন দুঃসম্পর্কের আত্মীয় যার নাম হলো গিয়ে উইলিয়াম দ্য কনকেয়ার, আর হলো হ্যারল্ড। হ্যারল্ড ছিলেন এই উইলিয়াম দ্য কনফেসরের শ্যালো প্লাস সেনাপতি। তো সে ক্ষমতায় আসে, রাজা হয়। উইলিয়াম দ্য কনকেয়ার তিনি বলেন যে না, মৃত্যুর আগে এই ইংল্যান্ডের ক্ষমতা ওনার হাতে তুলে দেওয়া হয়েছে। আর উনি ছিলেন এই ফ্রান্সে। এখানে বাস করতো অ্যাংলো সেকশন, এখানে থাকতো নরম্যান্ড। এই নরম্যান্ড কারা? যারা হলো গিয়া ভাইকিংসদের থেকে আসছে। ভাইকিংস, এই ভাইকিংস সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। ওকে, তো উইলিয়াম দ্য কনকেয়ার এবং হ্যারল্ডের মধ্যে একটা যুদ্ধ হয় 14 অক্টোবর 1066-তে। এই যুদ্ধটাকে বলা হয় ব্যাটল অফ হেস্টিংস। ব্যাটল অফ হেস্টিংস। এই যুদ্ধে জয়ী হয় ইনি হলেন গিয়ে জয়ী, আর হ্যারল্ড পরাজিত হন। উইলিয়াম দ্য কনকেয়ার ফ্রান্স এবং থেকে ইংল্যান্ডে এসে ইংল্যান্ডকে ওনার নিজের আয়ত্তে নিয়ে নেন। তখন ওনার সাথে সাথে নরম্যানরাও চলে আসে এবং নতুন যুগের সূচনা হয়, যেটাকে আমরা বলবো অ্যাংলো নরম্যান পিরিয়ড। ওকে, এবং এই সময় থেকেই শুরু হয় মিডল ইংলিশ পিরিয়ডের অগ্রযাত্রা। তাই চলোই এখন আমরা একটু ভাগটা দেখি মিডল ইংলিশ পিরিয়ডের। প্রথমে আসবে অ্যাংলো নরম্যান পিরিয়ড। এই সময়কালটা ছিল কত থেকে কত পর্যন্ত?
1066 থেকে 1340 এই সময়কাল পর্যন্ত অ্যাংলো নরমান পিরিয়ড ছিল। আচ্ছা, যেহেতু মিডল ইংলিশ পিরিয়ড 1066 থেকে 1500, তাহলে বাকি সময় অর্থাৎ 1340 থেকে 1400 এই সময়টা ছিল দ্য এজ অফ চসার যুগ। এবং 1400 থেকে 1500 সাল এই সময়কালটা হলো গিয়া ব্যারন এজ। ব্যারন শব্দের অর্থ অনুর্বর সময়। ওকে, ফাইন। অ্যাংলো স্যাক্সনরা যখন চলে যায়, অ্যাংলো নরমানরা যখন আসে, তখন অ্যাংলো নরমানরা তো নতুন আরেকটা গোষ্ঠী, তাদের যে শিল্প সাহিত্য ওটা সেকশনদের উপরে চাপাই দেয়। চাপাই দেওয়ার কারণে এই সেকশনরা তখন তাদের যে ভাষা ইংলিশ সেটা নিচু স্তর হয়ে যায় আর কি, যেহেতু তারা পরাজিত ছিল। এইখানে এরা আইসা প্রথম নিচু স্তর বলে আর কি, নিচু স্তরের ভাষা ইংলিশ। ওকে, তো সেখান থেকে টেনে বের করে আর কি যে না, ইংলিশ নিচু স্তরের ভাষা না, এটা একটা উচ্চ স্তরের ভাষা। এই কথাটা প্রথম টেনে বের করেন দ্য এজ অফ চসার, মানে চসার সাহেব। তো চসারের মৃত্যুর পরে এই সময়টা আবার শুরু হয়, যাকে বলা হয় ব্যারন এজ বা অনুর্বর সময়। আচ্ছা, একটু বলে নিই আর কি, অ্যাংলো স্যাক্সনদের অভিজাত যারা, এই অভিজাতদেরকে বলা হয় আর্ল অ্যান্ড নাইট। আর অ্যাংলো নরমানদের অভিজাত যারা ছিল, এদের অভিজাতদের বলা হতো ডিউক অ্যান্ড ব্যারন। আর্ল অ্যান্ড নাইট, ডিউক এবং ব্যারন। এই জন্য এই উইলিয়াম দ্য কনকেয়ারকে অনেকে বলেন যে ইনি ছিলেন ডিউক অফ উইলিয়াম। আশা করি ক্লিয়ার। ওকে, আমাদের এটা ছিল হিস্টোরি। এবার আমরা আসবো ফ্যাক্টরস অফ মিডল ইংলিশ পিরিয়ড। চলে আসি ফ্যাক্টরস অফ মিডল ইংলিশ পিরিয়ড। প্রথমেই আসবে ম্যাগনা কার্টা, অর্থাৎ মুক্তির সনদ। তো মুক্তির সনদ কার সাথে হয়? রাজা জন প্লাস জনগণ। কোন দ্বীপে হয়? রানিম্যান্ড দ্বীপে। রানিম্যান্ড দ্বীপে এই মুক্তির সনদটা হয়। বলে রাখা ভালো, বাঙালি জাতির মুক্তির সনদ কি? বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা, সেটা ছিল 6 দফা। ক্লিয়ার? ওকে, এটা ছিল প্রথম। এবার আসি দ্বিতীয়টায়, যে ফ্যাক্টরস অফ মিডল ইংলিশ পিরিয়ড কি কি ছিল। দ্বিতীয়টা ছিল এস্টাবলিশ অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। 2 নাম্বার। 3 নাম্বার এস্টাবলিশড অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি। 4 নাম্বার ইংলিশ পার্লামেন্ট, ইংল্যান্ড পার্লামেন্ট, ইংলিশ না ইংল্যান্ড হবে, ইংল্যান্ড পার্লামেন্ট। আচ্ছা, সংসদীয় মানে গণতন্ত্রের প্রবক্তা হলো গিয়ে ইংল্যান্ড। ইংল্যান্ডকে বলা হয় সংসদীয় গণতন্ত্রের প্রবক্তা।
ঠিক আছে। আর গণতন্ত্রের সূতিকাগার বলা হয় সূতিকাগার, সেটা ছিল প্রাচীন গ্রিস। ক্লিয়ার? মিডল ইংলিশ পিরিয়ডে ইংল্যান্ড পার্লামেন্ট তৈরি হয়। এবার 5 নম্বরে আসি। সেই সময় একটা মহামারী হয় যাকে আমরা বলি ব্ল্যাক ডেথ, ইতিহাসে এটাকে বলা হয়। প্রচুর পরিমাণে মানুষ মারা যায় এই সময় আর কি। আচ্ছা, 6 নম্বরে ছিল ক্রুসেড ওয়ার। এটা পরিচালনা করেছিলেন গডফ্রে, পরিচালনা করেন গডফ্রে। মুসলিম ভার্সেস খ্রিস্টান, ওই জেরুজালেম নিয়ে আর কি যুদ্ধ। আচ্ছা, 7 নম্বরে কি এস্টাবলিশ প্রিন্টিং প্রেস, অর্থাৎ প্রেস তৈরি হয় প্রথম, ছাপাখানা। ঠিক আছে। আর যা লাস্ট হলো গিয়া, যেখান থেকে আমরা মিডল ইংলিশ পিরিয়ড মুক্তি পাই আর কি, সেটা ছিল দ্য রেনেসান্স বিগিনস। এই আর্টটা ছিল মিডল ইংলিশ পিরিয়ডের ফ্যাক্টর। আমরা এই হিস্টোরি শেষ করলাম মিডল ইংলিশ পিরিয়ডের, এবং ফ্যাক্টরগুলো শেষ করলাম। এবার আসলে আমরা অথর নিয়ে আলোচনা করব, অথর্স অফ ইংলিশ পিরিয়ড। আচ্ছা, আমরা এবার দেখব দ্য অথর অফ ইংলিশ লিটারেচার। দ্য অথর্স অফ মিডল ইংলিশ লিটারেচার। আচ্ছা, আমরা এখন দেখব দ্য অথর্স অফ মিডল ইংলিশ লিটারেচার। ঠিক আছে। আচ্ছা, এখানে কয়েকজন বিখ্যাত লেখক আছে, রাইটার আছে, তাদের নামগুলো জানলেই হবে। আমরা সেই নামগুলো জানার জন্য একটা শর্টকাট টেকনিক অবলম্বন করব। ঠিক আছে, মনে রাখার জন্য আর কি। সেটা কি? সেটা হলো গিয়া উইলিয়ামের নিউ ল্যান্ডে জন চাষ এবং শিকার করতে গিয়ে ম্যালেরিয়ায় আক্রান্ত হলো। ম্যালেরিয়ায় আক্রান্ত হলো। এবার ইস্যু ফাইন্ড আউট করি। উইলিয়ামের নিউল্যান্ডে, এখানে দুজন রাইটারের নাম আছে। একজন হলো গিয়া উইলিয়াম নিউবারি, আরেকজন হলো উইলিয়াম নিউল্যান্ড। উইলিয়ামের নিউল্যান্ড, এখানে দুইটা মানে রাইটারের নাম। ওকে, তো উইলিয়াম নিউবারি ইনি ছিলেন একজন হিস্টোরিয়ান। ওনার একটা বিখ্যাত বই আছে যেটাকে বলা হবে হিস্টোরি অফ ইংলিশ অ্যাফেয়ার্স। এটা ওনার বিখ্যাত একটা মানে বই, এই উইলিয়াম নিউবারি লিখছিলেন। আচ্ছা, এবার আসো উইলিয়াম নিউল্যান্ডে। এই 12 শতকের সময়ের উনি একজন বিখ্যাত রাইটার। আচ্ছা, ওনাকে বলা হয় ওনার সময়ের বিদ্রোহ কবি। ক্লিয়ার? উনি একটা বই লিখেছিলেন, এটা একটা রূপকধর্মী আর কি। সেটা কি? সেটা হলো গিয়া পিয়ার্স প্লোম্যান। এই পিয়ার্স হলো গিয়ে একজন চাষি যার নাম পিয়ার্স, আর প্লোম্যান হলো গিয়া চাষি। এই চাষি ছিলেন খুবই ভালো একজন মানুষ। এই চাষির জীবনের উপরে বেস করে উনি সমাজের একটা মানে ছবি ফুটাই তুলছিলেন। অন্যায় অত্যাচার এগুলো থেকে বের হয় ভালো একজন মানুষ হওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সম্পর্কে এই বই উনি দেখিয়েছিলেন। বলে রাখা ভালো, এই প্লোম্যান চাষির দ্বারা আসলে রূপক অর্থে বোঝায়
যীশু খ্রিস্টকে। ঠিক আছে, এবং এই কবিতাটা, এই যে কবিতা, এটা হলো গিয়া এলিগোরিক্যাল কবিতা, পয়েট, রূপকধর্মী কাব্য। আচ্ছা, আমাদের এইটা হয়ে গেল উইলিয়ামের নিউল্যান্ড। জন দ্বারা বোঝাবে দুইজন ব্যক্তির নাম। একজন হলেন গিয়ে জন উইকলিফ, আরেকজন হলেন জন গাওয়ার। ওকে, এবার জন উইকলিফ নিয়ে একটু আসি। ওনার সম্পর্কে অনেক, ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ, এবং ইনি সেই ব্যক্তি যিনি বাইবেলকে হিব্রু ভাষা থেকে ট্রান্সলেট করে ইংলিশে রূপান্তর করেছিলেন। তাহলে আমি বলতে পারি বাইবেলের হিব্রু থেকে ইংলিশে কনভার্ট করা, ইংলিশে কনভার্টার, এই ভদ্রলোক ছিলেন জন উইকলিফ। আচ্ছা, তখন একটা আন্দোলন ছিল তখনকার সময়, একটা হলো গিয়ে রোমান ক্যাথলিক আর একটা প্রোটেস্ট্যান্ট। খ্রিস্টান ধর্মের তিনটা শাখা, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং যারা হলো গিয়ে একদম রুট থেকে আসে, অর্থোডক্স খ্রিস্টান। এই তিনটা ধর্ম, তিনটা টাইপ আর কি খ্রিস্টান ধর্মের। তো রোমান ক্যাথলিকরা বিশ্বাস করে সমস্ত ক্ষমতা চার্চের হাতে, অর্থাৎ আইন কানুন যা কিছু আছে চার্চ থেকে হবে। বাট এই জন উইকলিফ ইনি বলেন যে না, চার্চের থেকেও ক্ষমতা বেশি বাইবেলের। এই জন্য ওনারা চার্চের এগেইনস্টে গেলেন এবং তৈরি করলেন প্রোটেস্ট্যান্ট অফ রোমান ক্যাথলিক, মানে রোমান ক্যাথলিক থেকে নিজেদেরকে আলাদা করলেন। ঠিক আছে, তো বলতে পারি আমরা প্রোটেস্ট্যান্টের একজন প্রবক্তা। এবং বোঝাই যাচ্ছে যে কেন উনি বাইবেলকে ইংলিশে কনভার্ট করছিলেন, কারণ উনি তো বলেইছিলেন যে চার্চের থেকে বাইবেলের গুরুত্ব বেশি। এই প্রবক্তাটা কি? চার্চের থেকে বাইবেলের গুরুত্ব বেশি। মজার বিষয়, এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের সংখ্যা সারা পৃথিবীতে প্রায় 80 কোটির মতো আছে। তো বাইবেলের হিব্রু থেকে ইংলিশ কনভার্টার ছিলেন জন উইকলিফ, এবং ওনাকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। ক্লিয়ার? আর বাইবেলকে হিব্রু থেকে বাংলায় কনভার্ট করেছিলেন, এটা ছিলেন উইলিয়াম কেরি। ক্লিয়ার? অর্থাৎ বাইবেলের বাংলায় রূপান্তরটা করেছিলেন উইলিয়াম কেরি। গেল এটা। এবার জন গাওয়ার নিয়ে আসি। জন গাওয়ার ইনি ছিলেন জেফ্রি চসারের বন্ধু। জেফ্রি চসার সম্পর্কে আমরা জানবো, খুবই বিখ্যাত একজন রাইটার, জেফ্রি চসারের বন্ধু, এটাই ওনার পরিচয়। আরো একটা পরিচয় আছে, উনি একজন বিখ্যাত একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, সেটা ছিল কনফেস আমান্টিস। খ্রিস্টানদের একটা চার্চে একটা ব্যাপার আছে যেখানে কনফেস করতে পারে অপরাধের। আমান্টিস নামক একজন প্রেমিক, যে চার্চের পুরোহিত যারা ফাদার, তাদের কাছে গিয়ে সেই কনফেস করে তার অপরাধের, তার উপরে বেস করে উনি এই বইটা লেখেন, কনফেস আমান্টিস, জন গাওয়ার। আশা করি বুঝা গেল। এবার আসো, জন নিয়ে দুইজন গেল, চাষ থেকে আসে জেফ্রি চসার, জেফ্রি চৌসার। পরে জানবো আমরা এনার সম্পর্কে, অনেক কিছু জানার আছে এনার সম্পর্কে। আচ্ছা, এবার শিকারের ইংলিশকে বলা হয় হান্টিং, দ্য হেনরি হান্টিংটন। এই হান্ট থেকে হান্টিংটন, শিকার কথাটা আসবে আর কি, হান্ট। ঠিক আছে, এই ভদ্রলোক উনিও মোটামুটি একটা বিখ্যাত বই লিখেছিলেন, যার নাম হলো গিয়ে হিস্টোরিয়া অ্যাংলো
রিয়ান, এই অ্যাংলো মানে অ্যাংলো সেকশন, সেকশন অ্যান্ড নরম্যান, অর্থাৎ রোমানরা ইংল্যান্ড শাসন করত সেই থেকে শুরু করে মধ্যযুগে ইংল্যান্ড, অর্থাৎ প্রায় 1000 বছরের যে একটা ইতিহাস, সেই ইতিহাস উনি সংরক্ষণ করেছিলেন। খুবই বিখ্যাত এই লেখক, ওনাকে একজন ইতিহাসবিদও বলা যায়। এই বইটার নাম ছিল হিস্টোরিয়া অ্যাংলোরিয়ান, অর্থাৎ রোমান থেকে শুরু করে, রোমান শাসন থেকে মধ্যযুগের ইংল্যান্ডের ইতিহাস। এটা একটা দলিলও বটে এই ইতিহাসের, ঠিক আছে। তো আমরা শিকারে গিয়া বুঝলাম। এবার লাস্ট হলো গিয়া ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া থেকে আসবে স্যার থমাস ম্যালোরি। ওকে, এনার যে বিখ্যাত বই ছিলেন সেটা হলো গিয়া মর্টে ডি আর্থার। আচ্ছা, এবার আসি উনি যে বিখ্যাত বইটা লিখেছিলেন মর্টে ডি আর্থার। এই আর্থারকে, এই যে আর্থার, পাশ্চাত্যরা অর্থাৎ পশ্চিমারা এই পশ্চিমারা আর্থারকে কিংবদন্তির একজন ন্যায়পরায়ণ রাজা হিসাবে দেখে। বাট আসলে কি এই আর্থার পৃথিবীতে এক্সিস্ট করে কিনা সেই সম্পর্কে ইতিহাসবিদরা এখনো তেমন কোনো অর্থাৎ প্রুফ পায়নি। বাট পাশ্চাত্য ইতিহাসে এই আর্থারের নিয়ে অনেক অনেক গল্প কথা লেখা আছে। আর সব থেকে বেশি যে তথ্য দেন এই স্যার থমাস ম্যালোরি তার মর্টে ডি আর্থার গ্রন্থে আর্থার সম্পর্কে ডিটেলস বর্ণনা করেন আর কি। আচ্ছা, একটা তথ্য, জন উইকলিফ, যেহেতু উনি প্রোটেস্ট্যান্ট এর একজন প্রবক্তা ছিলেন, এই জন্য ওনাকে অনেক সময় বলা হয় রিফরমেশন অর্থাৎ দ্য মর্নিং স্টার। এই তথ্যটা একটু মাথায় রাখতে হবে। এই জন উইকলিফকে বলা হয় দ্য রিফরমেশন, অর্থাৎ পুনরায় ফরমেশন করে খ্রিস্টান ধর্মকে নতুন একটা যুগে প্রবেশ করান, এই জন্য ওনাকে বলা হয় দ্য রিফরমেশন দ্য মর্নিং স্টার। ক্লিয়ার? এই ছিল আমাদের ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের অথর্বণ আর কি। এরপর আমরা জানবো স্যার জেফ্রি চসার সম্পর্কে, যে এখানে লেখা ছিল এটা, ঠিক আছে।